একটা ছোট্ট গ্রাম ছিল, যেটি ছিল শহরের পাশেই। সেখানে একটি পুরনো এবং বড় বাড়ি ছিল। অনেক দিন ধরে এটি এক প্রকার পরিত্যক্তই ছিল, কারণ গ্রামের লোকেরা বলতো ওই বাড়িতে নাকি ভূত থাকে। কিন্তু শহরের একজন লোক, যিনি নিজেকে সাহসী এবং বাস্তববাদী মনে করতেন, তিনি এবং তার স্ত্রী একদিন সেই বাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিলেন। লোকটির নাম ছিল প্রণব। তার স্ত্রী মালিনী ছিল খুব শান্ত এবং নিরীহ মনের। হ্যাঁ গো, এই বাড়িটি দেখি তো আমার কেমন যেন গা ছমছম করছে। আর তুমি কি না এই বাড়িটাই ভাড়া নিলে? তোমার আর ছেলে মানুষের স্বভাবটা গেল না গো বউ, এখনো সে বাচ্চাদের মতোই আচরণ করো। এত বড় মেয়ে কিনা আবার ভূতের ভয় পায়। সে তুমি আমায় যতই বাচ্চা মানুষ বলো আর যাই বলো না কেন, তুমি না হয় বুঝলাম অনেক সাহসী পালোয়ান, কিন্তু আমার তো বাবা অত সাহস নেই। আমার তো এমনিতেই ভূতের ভয় আছে। রাতে ঘুমের ঘোরে ভূত ভূত বলে বারবার চেঁচিয়েও উঠি আমি। সেসব তো সবই জানো তুমি, জেনে শুনে তারপরও আমায় নিয়ে এখানে চলে এলে এই বাড়িতে থাকতে। না না বাবু, এখনো সময় আছে, চলো ফিরে যাই। আমি এই বাড়ির ভিতরে যেতে চাই না। তখনই সেখানে গায়ে 2-3 জন ছেলে মেয়ে আসে। হ্যাঁ বনে, আপনি একদম ঠিকই বলেছেন। আপনারা এখান থেকে চলে যান বরং। এ বাড়িতে সত্যি ভূত আছে, আমরা তো কেউ ভয়ে বাড়িতে যাই না। হ্যাঁ দাদা বাবু, খনি বৌদিকে নিয়ে এখান থেকে আপনি চলে যান। এই গায়ে আপনারা নতুন বলে কিছুটি জানেন না। ওই দেখো ওরা কি বলছে, তার মানে আমার ধারণাটাই ঠিক। হ্যাঁ, এই বাড়িটি দেখে তো মনে হচ্ছে এর মধ্যে ভূত প্রেত আছে। শিগগিরই চলো তো এখান থেকে। তখনই একজন লোকও সেখানে চলে আসে। আহা, এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। আমি কি এখানে শখ করে এসেছি নাকি? তুমি জানো না আমার চাকরির সুবাদে এই গায়ে আসতে হয়েছে, আর এখানে কেউ বাড়ি ভাড়া দেয় না। এই বাড়িটি পেলাম, তাই এই বাড়িটিতে বাধ্য হয়ে উঠতে হলো। এ বাড়িটি দেখতে পুরনো হলেও এই বাড়িতে তো কোনো সমস্যা নেই দাদা বাবু। বাচ্চাগুলো মজা করছে। আমি বলছি আপনারা নিশ্চিন্তে এই বাড়িতে থাকতে পারেন। আর শুধু শুধু ভুল ধারণা নিয়ে কাজ ছেড়ে চলে যাবেন না। আপনি যে আমাদের মতো চাষিদের উপকার করবেন বলেই এখানে এসেছেন, সেটা তো আমরা জানি। আপনি চলে গেলে যে আমাদের কৃষিকাজের ব্যাপারে অনেক কিছু অজানা থেকে যাবে। শুনলে তো বউ, এই লোকটি কি বললো? এখন তুমি এত বড় এক লোকের কথা বিশ্বাস করবে না, এই ছোট বাচ্চাদের কথা বিশ্বাস করবে? হ্যাঁ বৌদিমণি, কিচ্ছুটি হবে না। আপনারা এই বাড়িতে থাকতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। আর আমরা তো আছি, কোনো আপদ বিপদে আমাদের ডাকলেই চলে আসবো। আরে বাচ্চারা, তোমাদের বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা বের করে দিচ্ছি, দাঁড়াও। লোকটির কথায় বাচ্চাগুলো সেখান থেকে চলে যায়। তারপর প্রণব তার বউ মালিনীকে নিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটি একটু অগোছালো হলেও বেশ বড়সড় ছিল, আর তাই মালিনীর পছন্দও হয়। পরদিন থেকে প্রণব তার কাজে প্রতিদিন সকালে মাঠ পরিদর্শনের জন্য বেরিয়ে যেত। মালিনী যেহেতু গ্রামের পরিবেশে নতুন, বাড়ির চারপাশে একাকী সময় কাটাতো। একা একা কত সময় থাকা যায়, আমার যে মোটেও ভালো লাগছে না। যাই, গ্রামের আশেপাশে একটু হেঁটে আসি। এ কথা বলে মালিনী বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি যে নিয়ম বললাম ঠিক সেভাবেই যদি আপনারা ফসল চাষ করেন আর সঠিক নিয়ম মতো তাতে ওষুধ দেন, তবে আর আপনাদের ফসল নষ্ট হবে না, বরং বিপুল পরিমাণের ফলন হবে। আজ আপনার থেকে যেসব তথ্য জানলাম, এগুলো তো আমাদের অজানা ছিল। তাই আমাদের রোপণ করার চেয়ে অনেকগুলি কম ফসল পেতাম প্রতি বছর। এবার থেকে নিশ্চয়ই দ্বিগুণ ফসল পেতে পারি আমরা। আপনাদের সাহায্য করবার জন্যই তো আমাদের এই কাজে নিয়োজিত করা হয়েছে। আপনারা ভালো ফসল ফলালে তবেই তো আমরা ভালো মানের চাল ডাল গম অন্যান্য শস্য দানাও পাবো। আপনাদেরকে সাহায্য করা মানে তো শুধু আপনাদের একার সাহায্য নয়, বরং আমাদের গোটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের দেশে যদি বিপুল পরিমাণের ফসল ফলন হয়, তাহলে তো আর বাইরে থেকে আমদানিও করতে হবে না, আর আমাদের দেশীয় মুদ্রা অপচয় হবে না। হ্যাঁ, ঠিক কথা বলছেন দাদা বাবু। আপনার বলার নিয়মে আমরা ফসল ফলাবো। অধিক ফসল ফলাতে পারলেই তো নিজেদের সংসার চালানো পরও দেশের উপকারও কাজে লাগবে। আর দাদা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা ভালো ফসল ফলাতে পারলে আপনাকে আর কোনো ফসল কিনে খেতে হবে না। না না, এই কাজ মোটেও তোমরা করতে যেও না। আমি তোমাদেরকে সঠিক উপদেশ দিচ্ছি, আর তার জন্য তো আমি একটা জায়গা থেকে আমার পারিশ্রমিক পেয়ে যাচ্ছি। তবে কেন তোমরা শুধু শুধু আমায় অতিরিক্ত কিছু দিতে যাবে বলো? এইসবের কোনো প্রয়োজন নেই। তোমরা তোমাদের জীবন নিয়ে এগিয়ে চলো।
আপনি অনেক ভালো মানুষ দাদা বাবু, বিধাতা আপনার মঙ্গল করুক। গ্রামটি বেশ সুন্দর, আশেপাশে ঘুরে দেখে আমার মনটাও বেশ ভালো লাগছে। কিন্তু কারো বাড়িতে গিয়ে যে কারোর সাথে গল্প করব, এখন তো আমার সেই সময়ও নেই। প্রণবের তো খেতে আসার সময় হয়ে গেছে। যাই, আমি বরং বাড়িতে ফিরে যাই। এরপর মালিনী বাড়িতে ফিরে যায়। দুপুরে প্রণব বাড়িতে খেতে আসে, তারা দুজনে মিলে একসাথে খাবারও খায়। এরপর একদিন সকালে প্রণব কাজে বেরিয়ে গেলে মালিনী বাড়িতে একাই ছিল। বাড়িটি পুরনো বলে বাড়ির বেশ অনেক অংশ ছিল অন্ধকারে ঢাকা। হঠাৎ করে বাড়ির এক অন্ধকার অংশ থেকে অদ্ভুত শব্দ শুনতে পাওয়া গেল। প্রথমে মনে হলো এটা কোনো পাখির ডাক অথবা বাতাসের শব্দ, কিন্তু তারপর সে স্পষ্ট শুনতে পেল যে তার পিছনে কেউ হাঁটছে। কে ওখানে? কে? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কে তুমি? কি চাই আমার কাছে? বাঁচাও, বাঁচাও! এরপর মালিনী আতঙ্কিত হয়ে তিনি দ্রুত গতিতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, তবুও শব্দ থামলো না। সেই সময় বাড়ির চারপাশ থেকে শুধু হালকা হাসির আওয়াজ শোনা গেল। মালিনী আরো ভীত হয়ে গেল আর জ্ঞান হারিয়ে ফেললো। সেদিন প্রণব বাড়িতে ফিরে মালিনীকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তার সেবা করে সুস্থ করে তুললো। এরপর মালিনী তাকে হাজারবার ভূতের কথা বললেও সে মোটেও বিশ্বাস করে না, কারণ মালিনীর চোখে সেই বাড়িটি ছিল এক ধরনের রহস্যের জায়গা, যেখানে অদ্ভুত কিছু ঘটতো। কিন্তু প্রণব এই ধরনের গল্পকে মিথ্যে এবং অবাস্তব মনে করত। এরপর একদিন আমি কত করে বলছি আমার স্বামীকে এখান থেকে চলে যেতে, তা নয় সারাদিন বাইরে থাকবে কাজের জন্য, আর আমার ভূতের ভয়ে সারাটা দিন পার করতে হবে। না না, এরপর আর বেশি কিছু হলে আমি এখান থেকে চলে যাব। তখনই হঠাৎ করে মালিনী আবারও সেই হাসির আওয়াজ শুনতে পায়। আবারও আবারও তো সেই আওয়াজ। এরপর মালিনী আবারও অজ্ঞান হয়ে পড়ে। সেদিনও প্রণব বাড়িতে ফিরে তার জ্ঞান ফেরায়। তখন মালিনী খুব কান্নাকাটি করতে থাকে। এসব শুনে গায়ের কিছু লোক তাদের সাথে দেখা করতেও চলে আসে। না না দাদা, আমার আর এখানে থাকা হবে না বলে মনে হচ্ছে। আমার বউয়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। জানি না এখানে কোনো ভূত পেত আছে কিনা, তবে সেদিনের পর দিনের পর দিন ভয়ে অসুস্থ হয়ে পড়ছে। এইভাবে তো আমি আর এখানে থাকতে পারি না, তাই আমি কাল পরশুর মধ্যে এখান থেকে চলে যাব। আপনি এখান থেকে চলে গেলে আমাদের কি হবে? আমাদের কৃষি কাজের উন্নতি করতে গেলে যে আপনাকে আমাদের দরকার। আমি আমার সাধ্য অনুযায়ী দূর থেকে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। মাঝে মাঝে আমি এসে দেখা করে যাব, কিন্তু এখানে থাকা আর সম্ভব নয়। তখনই একজন মহিলা সেই বাচ্চাগুলোকে সেখানে নিয়ে আসে। আপনাদের কোথাও যেতে হবে না দাদা বাবু, সব দোষ এই বিচ্ছু বাচ্চাদের। ওরাই ভূত সেজে ভয় দেখিয়েছে আপনার স্ত্রীকে। আর এই পুরনো বাড়িটিতে ওদের খেলার আস্তানা ছিল। আপনারা আসার পর থেকে ওদের সেই আস্তানাটা ভেঙে গেছে, তো তাই ওরা আপনাদেরকে তাড়াবার জন্য এসব করছে। আমরা যা করেছি সেটা ভুল ছিল, আমাদের ক্ষমা করুন। আমরা ওনাকে ভূত সেজে ভয় দেখিয়েছি। তখনই প্রণব ও মালিনী বুঝতে পারে যে ভূতের তাণ্ডব মালিনী দেখেছিল সেটা আসলে ওই দুষ্টু ছেলে মেয়ের কারসাজি ছিল। আসলে আমরা আমাদের খেলার জায়গা হারিয়েছিলাম বলে সেটা ফিরে পেতে এমন কাণ্ডখানা করেছি। আমাদেরকে ক্ষমা করবেন আর দয়া করে আমাদের ভুল বুঝে এখান থেকে চলে যাবেন না। আমরা বুঝতে পেরেছি এখান থেকে চলে গেলে আমাদের বাবা মায়ের কৃষিকাজের অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদেরকে ক্ষমা করে দিন। দুষ্টু দল কোথাকারে, তোরা এখানে খেলা করবি সেটা তো আমাকে বললেই পারতি। আমি তো সারাদিন বাড়িতে একা একাই থাকি। এখন থেকে রোজ তোরা এখানে চলে আসবি, আমি তোদের খেলার সঙ্গী হব। ইয়ে, কি মজা! আমাদের খেলার জায়গা আবার আমরা ফিরে পেয়েছি। এরপর প্রণব ও মালিনী তাদের অজানা আতঙ্কের কারণ খুঁজে পেল। তারা হাসতে হাসতে গ্রামের ছেলে মেয়েদের সাথে একে অপরকে ক্ষমা করলো। এরপর তারা সেখানে সুন্দরভাবে থাকতে শুরু করলো এবং গ্রামবাসীও খুশি হলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।